সংসার পর্ব ২। রূপায়ণ চোখ তুলে তাকালো। অরূপের চোখ মুখে স্পষ্ট বিরক্তির ছাপ। তার ভাই বোনগুলো কবে এতটা স্বার্থপর হয়ে গেল? অথচ এই ভাই বোনগুলোর জন্যই রূপায়ণ নিজের যৌবন হাসি মুখে বিসর্জন দিয়েছিল। দীপা বলল, কি হলো, কথা বলছিস না বড়দা ভাই? রূপায়ণ সে কথার উত্তর না দিয়ে দৃঢ় কণ্ঠে বলল, বেড়াতে এসেছিস, যতদিন খুশি থাক, তবে আমি কি করব না করব সেই ব্যাপারে যদি কেউ একটা কথা বলিস বা নাক গলানোর চেষ্টা করিস, তোদের মতো আমিও ভুলে যাব তোরা আমার সন্তান তুল্য ভাই বোন। কথাটা বলেই চলে গেল রূপায়ণ। দীপা কেঁদে দিল। মাকে চিৎকার করে বলল, তোমার ছেলে যৌবনে টান ধরেছে মা, সে এখন বিয়ে করার জন্য মরে যাচ্ছে। কেন এত বয়সে বিয়ে করতে হবে তাকে? মেয়ে দেখে এসেই এত বড় কথাটা আমাকে বলে দিল। বউ বাড়িতে এলে বোধহয় বাপের বাড়ি আসায় বন্ধ করে দেবে আমাদের। অরূপ বলল, এখনো সময় আছে মা, বড়দা ভাইকে আটকাও। নন্দিতা দেবী আজ আর চুপ করে থাকতে পারল না। বলল, কেন আটকাবো? রূপায়ণ বিয়ে করলে সম্পত্তি ভাগ হয়ে যাবে দেখে? তুই পুরো সম্পত্তি দোকান একা লুটে পুটে খেতে পারবি না দেখে? এতে তোর স্বার্থ লুকিয়ে আছে। আমি মা হয়ে তোকে বিয়ে করাতে পারলে রূপায়ণকে কেন বিয়ে দিতে পারবো না? আমারই ভুল হয়েছে। সারা জীবন বড় ছেলেটার ঘাড় ভেঙে তোদের খাইয়েছি পরিয়েছি। কখনো বড় ছেলেটার মনের ভেতর কি চলে বোঝার চেষ্টা করিনি। অমনি অমনি পোল্টি খেলে তুমি মা? অরূপ, মুখ সামলে কথা বল। দীপা বলল, এতই যখন বড় ছেলের জন্য অস্থির, তাহলে এতদিন বড় ছেলেকে বিয়ে দাওনি কেন? তোদের জন্য বিয়ে দিইনি। তোরা তো শ্বশুরবাড়ির সংসার করিস, তোদের ননদ শাশুড়িকে ভালো লাগে না। ঝগড়াঝাটি করে তো প্রায়ই বাবার বাড়ি এসে পড়ে থাকিস। তোর ননদ তো তোর ভয়ে তার বাপের বাড়ি আসাই বন্ধ করে দিয়েছে। রূপায়ণের বউয়েরও যদি তোদের মতো ননদ শাশুড়ি ভালো না লাগে, তখন কোথায় যাবি তোরা? দীপা দমে গেল। অরূপের বউয়ের সামনে মা এত বড় কথা বলতে পারল? অরূপের কথা শুনে মাথা গরম করে আজ এই বাড়িতে আসায় ভুল হয়েছে। নন্দিতা দেবী বলল, রূপায়ণ এতগুলো বছর পর যখন মুখ ফুটে বিয়ের কথা বলেছে, তখন তোরা আর কেউ বাধা হয়ে দাঁড়াবি না। ছেলেটা সারা জীবন ত্যাগ করেই গেল, বিনিময়ে কি পেল? রাতে অনুপমা নিজে থেকে ফোন করলো। রূপায়ণ ফোন রিসিভ করে চুপ করে রইল। মন খারাপ? রূপায়ণের ঘন ঘন নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। অনুপমা চিন্তিত হলো। আবারও বলল, কি হয়েছে, আমাকে বলা যায় না? আমার বিয়ের কথা শুনে আমার ভাই বোনগুলো একটুও খুশি না, অথচ ওদের জন্য আমি কি করিনি অনুপমা? স্বার্থে টান পড়লে চেনা মুখগুলো হঠাৎ করেই অচেনা হয়ে যায়। ঠিকই বলেছ, আমি ভুল ছিলাম। ওরা আমার স্বার্থের জন্যই ভালোবেসেছে। মন খারাপ করবেন না, একদিন সব ঠিক হয়ে যাবে। অনুপমার জেঠি যতই বলুক, ছেলের সম্বন্ধে খোঁজ খবর নেওয়ার দরকার নেই। হাজার হলেও মা বাপ মরা মেয়ে। অচেনা ছেলের সাথে এইভাবে হুট করে বিয়ে দেওয়া যায় না। তাই রাতুলকে দিয়ে রূপায়ণের দোকানে বাড়ির আশেপাশে খোঁজ লাগিয়েছিল। সবাই রূপায়ণকে ছেলে হিসেবে ভালো বলেছে, খুব প্রশংসাও করেছে। রূপায়ণের রঙের দোকানও বড়। ছেলেটা বেশ নামডাক। রূপায়ণকে ফোন করে পঞ্জিকা দেখে বিয়ের দিনক্ষণও বলে দিয়েছে জেঠু। পহেলা ফাল্গুন রূপায়ণ আর অনুপমার বিয়ে। রূপায়ণ আজ সকালে বিয়ের শাড়ি, গহনা, কসমেটিক্স ঘটককে দিয়ে অনুপমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। ও সরাসরি মন্দিরে চলে যাবে। ফোনে অনুপমাকে বলে দিয়েছে, রেডি হয়ে জেঠু জেঠি সহ আর কে কে আসবে সবাইকে সাথে নিয়ে মন্দিরে চলে এসো, আমি অপেক্ষা করব। অনুপমাকে রাতুল দাদার বউ লাল রঙা বেনারসি শাড়ি পরিয়ে দিল। ফর্সা মুখে হালকা পাউডার লাগিয়ে দিল। তারপর কপালের মাঝখানে বড় একটা লাল টিপ পরিয়ে দিয়ে চারপাশে সুন্দর করে নকশা এঁকে দিল। চোখে মোটা করে কাজল টেনে ঠোঁটে লাল টুকটুকে লিপস্টিক করিয়ে দিল। রূপায়ণের পাঠানো স্বর্ণের গলার হার, হাতের বালা, কানের দুল, আংটি পরিয়ে দিয়ে চুলগুলো বউ খোপা বেঁধে মাথায় বউ ওড়না পরিয়ে দিল। কই হলো তোদের? জেঠি তাড়া দিতে এসে অনুপমাকে দেখে বুকে টেনে নিল। মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, বধূ বেশে আমাদের অনুপমাকে কি সুন্দর লাগছে। আশীর্বাদ করি, জীবনে অনেক সুখী হ মা। অনুপমা জেঠির পায়ে হাত দিয়ে প্রণাম করল। জেঠি বলল, চল, দেরি হয়ে যাচ্ছে। আর শোন, তোর ব্যাগে দুটো সুতির শাড়ি দিয়ে দিয়েছি, তোর শ্বশুর বাড়িতে গিয়ে পরিস। আর তোর যখন যা প্রয়োজন হবে সব সময় বরের কাছে বলবি, তোর জেঠু বলেছে রূপায়ণ ছেলেটা খুব ভালো। অনুপমা কেঁদে দিল। চেনা ঘর বাড়ি ছেড়ে চলে যেতে হবে,
ভাবতেই মনটা বিষণ্ণতায় ভরে গেল। জেঠি মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কাঁদে না মা, কোনো মেয়েই বাপের বাড়ি চিরদিন থাকে না। আমিও খুব ছোটবেলায় এই বাড়ির বউ হয়ে এসেছিলাম, সংসারের মায়ায় পড়ে গিয়েছি। এখন বাপের বাড়ির কথা মনেও পড়ে না। চল চল, দেরি হয়ে যাচ্ছে। রূপায়ণের বন্ধু গোবিন্দ পুরো মন্দিরটা ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে ফেলেছে, আবার সাথে ক্যামেরাও নিয়ে এসেছে। রূপায়ণ বরবেশে অনুপমার জন্য অপেক্ষা করছে আর বারবার ঘড়ি দেখছে। গোবিন্দ নিচু কণ্ঠে বলল, কি বন্ধু, কেমন লাগছে? অস্থির। সবারই বিয়ের আগ মুহূর্তে এমন অস্থির অস্থির লাগে বন্ধু। নতুন সম্পর্ক, নতুন অনুভূতির সাথে পরিচিত হওয়ার আগে ঠোঁটের কোণে ঝিলমিলে হাসি, বুকের ভেতর দুরু দুরু করে। ইস, আমিও যদি এই বয়সে তোর মতো আর একটা বিয়ে করতে পারতাম। রূপায়ণ গোবিন্দর মাথায় চারটি মেরে বলল, তোর বউকে ফোন করে বলবো? এই না না, খবরদার না, তাহলে আর তোর বিয়ে উপলক্ষে রাতে ভালো মন্দ খাওয়া কপালে জুটবে না। তুই শুধু শুধু ঝামেলা করলি গোবিন্দ। অনুপমাকে নিয়ে না হয় এখান থেকে বিয়ের পর আমাদের বাড়িতেই উঠতাম। গোবিন্দ বলল, তোর ভাই বোনদের তো আমার ভালো করে চেনা আছে, এক একটা শয়তান বুঝলি। তুই নতুন বউ নিয়ে বাড়ি গেলেই ওর অশান্তি শুরু করবে। তার থেকে বরং নতুন বউ নিয়ে দুটো দিন আমার বাড়ি থাকবি, সুন্দর মুহূর্তগুলো উপভোগ করবি, ভালো মন্দ খাবি দাবি, তারপর বউ নিয়ে বাড়ি ফিরবি। জেনে শুনে এই মধুর সময়গুলো হেলায় হারাবি কেন? জীবনে অনেক রাত আসবে বন্ধু, তবে সুখ রাতেই যদি সুখী না হও, তার জন্য সারা জীবন আফসোস করতে হবে। অনুপমা জেঠির হাত ধরে গাড়ি থেকে নেমে ধীরে ধীরে মন্দিরে এলো। অনুপমাকে বধূবেশে দেখে মুগ্ধতায় রূপায়ণের দু চোখ জুড়িয়ে গেল। এই মেয়েটার বাড়াবাড়ি সৌন্দর্য দেখে রূপায়ণের মাথা নষ্ট হওয়ার জোগাড় হয়েছে। বুকের ভেতর মৃদু কাঁপুনি। অনুপমাও মুখ তুলে রূপায়ণের দিকে একটুখানি তাকালো, মুচকি হেসে চোখ নামিয়ে নিল। গোবিন্দ রূপায়ণের বউ দেখে নিচু কণ্ঠে ফিসফিস করে বলল, চাঁদের মতো সুন্দরী মেয়েটা কোত্থেকে জোগাড় করলি বন্ধু? তোদের বাড়ির সবাই নতুন বউয়ের রূপের আগুনে ঝলসে যাবে বন্ধু। বিশেষ করে তোর ছোট ভাইয়ের বউটা হিংসায় জ্বলে পুড়ে মরবে। রূপায়ণ চোরা হেসে এগিয়ে গেল। জেঠুকে বলল, আসতে কোনো সমস্যা হয়নি তো আপনাদের? না বাবা, চলো, লগ্ন বয়ে গেল। রূপায়ণ অনুপমা সবাইকে সাক্ষী রেখে বিয়েতে বসল। পুরোহিত মশাই মন্ত্র পাঠ করছে। অনুপমা নকশা আঁকা পিঁড়িতে বসে পান পাতা দিয়ে মুখ ঢেকে এলো। সবার বলায় আস্তে আস্তে পান পাতা সরাতেই শুভ দৃষ্টি হলো। দুজন দুজনকে দেখে লাজুক হাসলো। মালা বদল হলো। জেঠু কন্যা সম্প্রদান করে অনুপমার হাত রূপায়ণের হাতে তুলে দিল। 7 পাক ঘুরে অনুপমার সাদা সিঁথিতে রূপায়ণ লাল রঙা সিঁদুর লেপটে দিল। অনুপমা আবেশে দু চোখ বুজে ফেলল। মনে মনে বলল, আমার মৃত্যুর 1 সেকেন্ড আগ পর্যন্ত যেন বরের দেওয়া সিঁদুর সিঁথিতে পড়তে পারি ভগবান। রূপায়ণ নিচু কণ্ঠে বলল, তুমি এই মুহূর্ত থেকে একান্তই আমার হয়ে গেলে অনুপমা। আমাদের এই পবিত্র বন্ধন যেন 7 জনম অটুট থাকে। গোবিন্দ রূপায়ণ অনুপমার অনেকগুলো কাপল ছবি তুলে দিল। রূপায়ণ সবাইকে রাতে থেকে যেতে বলল। কেউ রাজি হলো না। গোবিন্দর বাড়ি থেকে ভরপেট খেয়ে দিয়ে রাতেই বাসে চলে গেল। অনুপমা জেঠু জেঠিকে বিদায় দেওয়ার সময় অনেক কাঁদল। তারা সবাই চলে যেতেই রূপায়ণ অনুপমার হাত দুটো আলতো করে ধরে বলল, মন খারাপ করো না, আমি সময় পেলেই তোমাকে তোমার বাড়ি থেকে ঘুরিয়ে আনবো। গোবিন্দ বলল, বন্ধু, অনেক রাত হয়েছে, বৌদিকে ঘরে নিয়ে যা, রেস্ট নে। রূপায়ণের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আজ কিন্তু কাল রাত্রি। কথাটা বলেই গোবিন্দ ব্যস্ত পায়ে নিজের ঘরে চলে গেল। রূপায়ণদের যে ঘরে শুতে দেওয়া হয়েছে সেই ঘরটা গোলাপ রজনীগন্ধা ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। ঘরের মেঝেতে মোমবাতি দিয়ে লাভ আর্ট করেছে। মোমবাতিগুলো মিটিমিটি জ্বলছে। রূপায়ণের সাথে একাকী ঘরে অনুপমার মিশ্র অনুভূতি হচ্ছে, ভালো লাগা, ভয়, লজ্জা। রূপায়ণ অনুপমার হাত ধরে খাটে বসিয়ে দিল, নিজেও পাশে বসল। বলল, আমাকে এত ভয় পাওয়ার কিছু নেই অনুপমা, আমি তোমার প্রিয়জন হতে চাই। অনুপমা মাথা নেড়ে সায় দিল। রূপায়ণ আলতো করে অনুপমার মাথাটা নিজের বুকের মাঝে রাখল। আবেগী কণ্ঠে বলল, শরতের এক পশলা বৃষ্টির মতো হঠাৎ করে আমার জীবনে আসার জন্য, আমার ধুধু মরুভূমির মতো তৃষ্ণার্ত বুকে উষ্ণতার শীতল ছোঁয়া দিয়ে আমাকে নতুন এক সম্পর্ক, কিছু সুন্দর মুহূর্ত, সুখ সুখ অনুভূতির সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক। অনুপমা মাথা উঁচু করে মায়াবী চোখ তুলে তাকালো। কাঁপা কণ্ঠে বলল, আমাকে অনেক অনেক কি?
রূপায়ণের হাতের বাঁধন আরও একটু শক্ত হলো। অনুপমা কেঁপে উঠল। রূপায়ণের পুরুষালী উষ্ণ স্পর্শে কেমন অবশ অবশ লাগছে। আবারও রূপায়ণের বুকে মাথা রাখল। এই বুকে এত শান্তি কেন? রূপায়ণ আনমনা হয়ে বলল, শূন্যস্থানটা আজ বরং খালিই থাক, অন্য একদিন পূরণ করব। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব অনুপমা, বলুন। আমিই কি তোমার জীবনে প্রথম পুরুষ? না মানে, কখনো কাউকে মন দিয়েছো, ভালোবেসেছো? অনুপমা রূপায়ণের চোখের দিকে তাকিয়ে বলল, ছোটবেলা থেকে অনেক প্রেমের অফার পেয়েছি, একটু বড় হয়ে শারীরিকভাবে হ্যারাসমেন্টও হয়েছি, তবে কাউকে কখনো ভালোবাসিনি। একজনের পোস্ট পড়ে খুব ভালো লেগেছিল। সেই একজনটা কি আমি অনুপমা? উত্তরে অনুপমা লাজুক হাসল। রূপায়ণ বলল, অনেক রাত হয়েছে, চলো ঘুমিয়ে পড়ি। কথাটা বলে রূপায়ণ ওইভাবেই অনুপমাকে বুকের মাঝে নিয়ে শুয়ে পড়ল। অনুপমা রূপায়ণের বুকে মুখ গুজে শুয়ে আছে। এই নিস্তব্ধ রাতের নিকষ কালো আধারে রূপায়ণের বুকে হৃদস্পন্দনের শব্দ ছন্দ তুলেছে। রূপায়ণ অনুপমার কপালে চুমু খেলো, বলল, কালকেই কি আমার সাথে বাড়ি যাবে, না বৌভাত পর্যন্ত এখানে থেকে যাবে? অনুপমা মাথা তুলে তাকালো, বলল, আপনার কি ইচ্ছে? আমি অবশ্যই চাইবো আমার বউকে নিয়ে আমার বাড়িতে বৌভাত করতে। স্মরণীয় মধুময় রাতকে ঘিরে দুজনে মিলে জীবনের শ্রেষ্ঠ স্মৃতি জমাবো আমার ঘরে। বৌভাতের দুপুরে আমার বাড়িতে দাঁড়িয়ে আমার বউয়ের সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব নেব। আপনার ইচ্ছেকে আমি সম্মান করি। আমি কাল আপনার সাথে যাব। রূপায়ণের খুব ভালো লাগলো। এরকম বুঝদার জীবনসঙ্গী প্রতিটা পুরুষের কাম্য। জীবনে প্রথম একটা মেয়ের এত কাছে এসেও ভেতরে কামুক পুরুষটা একটুও জেগে ওঠেনি। আসলে রূপায়ণ উঠতে দেয়নি, বরং অন্যরকম ভালো লাগা মানসিক প্রশান্তি কাজ করছে। অনুপমাকে নিজের অস্তিত্বের সাথে মিশিয়ে নেওয়ার জন্য সারা জীবন পড়ে আছে, এভাবে জোর করে নয়। রূপায়ণ অনুপমাকে ভালোবাসা দিয়ে নিজের করে নেবে। অনুপমার খুব ঘুম পাচ্ছে। রূপায়ণের সাথে পরিচয় হওয়ার পর থেকেই রাত জেগে ফোনে কথা বলে দুটিতে। প্রিয় মানুষটাকে সারা জীবনের জন্য নিজের করে পেয়ে খুব শান্তি লাগছে। মানসিক প্রশান্তি নিয়ে দুজনেই কথা বলতে বলতে ঘুমিয়ে গেছে। খুব ভোরে অনুপমার ঘুম ভেঙে গেল। কাছে কোথাও এক ঝাঁক পাখি মিহি শব্দে কিচিরমিচির করছে। রূপায়ণ অনুপমাকে জাপটে ধরে ঘুমিয়ে আছে, যেন কতদিনের পুরনো অভ্যাস। অনুপমা ঘুমন্ত রূপায়ণকে বালিশে ঠিক করে শুইয়ে দিয়ে উঠে গেল। স্নান সেরে বসার ঘরে যেতেই গোবিন্দর বউ রুম্পা বলল, কি গো, ভালোবাসা দিবস দুটিতে মিলে কেমন উদযাপন করলে? দাদা তোমায় গিফট দিয়েছে? ভেবো না আবার, কাল আমরা বাসর ঘর সাজিয়েছিলাম। ভালোবাসা দিবস উপলক্ষে তোমাদের সারপ্রাইজ দেওয়ার জন্য এই ঘরটা ফুল মোমবাতি দিয়ে সাজানো হয়েছে। এই, তোমরা আবার উল্টোপাল্টা কিছু করে ফেলোনি তো? অনুপমা খুব লজ্জা পেল। মুখ টিপে লাজুক হেসে ফিসফিস করে বলল, উল্টাপাল্টা কিছু করলে কি হবে দিদি? রুম্পা চোখ গোল গোল করে বলল, কি হবে মানে? বিয়ের রাতে কেউ ইয়ে করে নাকি? আজ রাতে তোমাদের কাল রাত্রি, আগামীকাল বৌভাতের অনুষ্ঠানের পর তবেই না বাসর হবে। সত্যি করে বলো তো, কি কি করেছ? অনুপমার লজ্জা লাগছে, আবার খুব মজাও লাগছে। রুম্পাকে আর একটু ভড়কে দেওয়ার জন্য মুখটা কাঁদো কাঁদো করে বলল, সর্বনাশ হয়ে গেছে দিদি। রুম্পা আঁতকে উঠল, একা একাই বকবক করতে লাগলো, সব সব দোষ গোবিন্দর। কেন ঘরটা ফুলটুল দিয়ে সাজাতে হবে? ভালো হয়েছে। তুমিই বা কেমন মেয়ে বলো তো? বর একটু আদর করে কাছে টেনেছে, আর তুমিও সবটা। অনুপমা আচমকা রুম্পার মুখ চেপে ধরল। হাসতে হাসতে নিচু কণ্ঠে বলল, আস্তে, তুমি যা ভাবছো তার কিছুই হয়নি দিদি। এতদিনে মানুষটাকে এই চিনলে? সে অনেক ধৈর্যশীল। তা না হলে এতগুলো বছর একাকী কাটিয়ে দিতে পারত? রুম্পা ফোঁস করে দম ছাড়ল, বলল, তুমি অনেক পাজি গো। এভাবে কেউ বলে? অনুপমা হেসে দিল। শাড়ির কুচি উঁচু করে ধরে পায়ের নুপুর দেখিয়ে বলল, কাল তোমাদের দাদা এই নুপুর জোড়া উপহার দিয়েছে দিদি। ও মা, কি সুন্দর! দাদা নিজে পরিয়ে দিয়েছে তোমার পায়ে? হ্যাঁ, তবে কখন পরিয়েছে জানি না। সকালে ঘুম থেকে উঠে দেখি পায়ে নুপুর। দাদার সাথে তুমি অনেক সুখী হবে। মানুষটা সত্যিই খুব ভালো মানুষ। গোবিন্দ রুম্পা অনেক জোরাজুরি করলো রূপায়ণদের থেকে যাওয়ার জন্য। রূপায়ণ বলল, আমাদের জন্য অনেক করেছিস বন্ধু, আজকেই অনুপমাকে নিয়ে আমি বাড়ি যাব। সে তো যাবেই, আজকের দিনটা অন্তত থাক, কাল না হয় যাস। ওদিকও তো গোছাতে হবে, কাল গিয়ে কখন কি করব। আচ্ছা বেশ, তবে যাওয়ার আগে তোর মাকে একবার ফোন করে দে, দেখ কাকিমা কি বলে। রূপায়ণ নাম্বার ডায়াল করে ফোনটা কানের সাথে চেপে ধরল। নন্দিতা দেবী ফোন রিসিভ করে ব্যস্ত কণ্ঠে বলল, রূপায়ণ তুই কোথায়?
2 দিন ধরে নাকি দোকানেও যাস না। এদিকে তোর ফোনটাও বন্ধ। তোর শরীর ভালো আছে তো বাবা? আমি ভালো আছি মা। বাড়ি আসবি কখন? আসবো, তবে আমি একা নয়, 2জন। নন্দিতা দেবী চমকে উঠল, কাঁপা কণ্ঠে বলল, তুই বিয়ে করেছিস রূপায়ণ? কয়েক সেকেন্ড নীরবতা। আস্তে করে বলল, হ্যাঁ মা। নন্দিতা দেবী কি বলবে ভেবেই পেল না। এই মুহূর্তে তার যেন কেমন লাগছে। অনুভূতিটা কাউকে বলে বোঝানো যাবে না। কই, অরূপের বিয়ের সময় তো এত খারাপ লাগেনি। রূপায়ণের বিয়ের কথা শুনে এমন লাগছে কেন? নন্দিতা দেবী আস্তে করে বিছানায় বসে পড়ল। আঁচলে বাঁধা চাবির গোছা ঝনঝনিয়ে উঠল। এই চাবির গোছা হয়তো কিছুদিন পর হাত বদল হবে। ভাবতেই মনটা তিক্ততায় ভরে গেল। ক্লান্ত গলায় বলল, একা একাই বিয়ে করলি? ভাই বোনগুলোকেও সাথে রাখলি না? কিভাবে সাথে রাখবো মা? আমার বিয়ের কথা শুনেই তো ওরা আমার সাথে কেমন ব্যবহার করেছে, তুমি দেখোনি? তবুও একবার বলে দেখতি, আমি কি ছোট মা? সবার হাত পায়ে ধরে অনুমতি নিয়ে বিয়ে করতে হবে? নন্দিতা দেবী উত্তরে কিছু বলল না। তার কিছুই ভালো লাগছে না, খুব কান্না পাচ্ছে। মেয়েগুলো ঠিকই বলতো, রূপায়ণ বিয়ে করলেই পর হয়ে যাবে। তখন আর মা বোনদের খাওয়াতে পড়াতে ভালো লাগবে না। মায়ের আঁচল ছেড়ে বউয়ের আঁচল ধরবে। ফোনটা রেখে একে একে 3 মেয়ে রূপা, দীপা, নিপাকে ফোন করে রূপায়ণের বিয়ের কথা ও আজ বউ নিয়ে বাড়ি আসছে জানালো। রূপা দীপার কাছে বিয়ে হয়েছে, ওরা এলো বলে। নিপার একটু দূরে বিয়ে হয়েছে, অতএব আসতে দেরি হবে। তবে 3 বোনই ফোনে মাকে যাতা বলেছে। অরূপের বউ সীমাও রূপায়ণের বিয়ের কথা শুনে অরূপকে ফোন করলো। বলল, এই তাড়াতাড়ি অফিস থেকে ছুটি নিয়ে বাড়ি চলে এসো, বড়দা ভাই বউ নিয়ে এলো বলে। বাড়িতে আজকে সেই সার্কাস হবে। উফ, আমার যে ভাবতেই কি আনন্দ লাগছে। তোমার বোনেরাও আসছে। রূপায়ণ অনুপমাকে সাথে নিয়ে যখন বাড়ির উঠানে পা রাখলো, তখন দুপুর গড়িয়ে গেছে। চড়া রোদ সরে গিয়ে শীতল ছায়া পড়েছে। বাতাসে শুকনো পাতা উঠছে। বসার ঘরে এসে দেখলো সবাই এসে গেছে। কতগুলো চোখ একসাথে রূপায়ণ অনুপমাকে পরখ করে দেখছে। রূপায়ণ শীতল কণ্ঠে মাকে বলল, বাহ, সবাই এসে গেছে, শুধু আমাদেরই আসতে একটু দেরি হলো, তাই না মা? দীপা বলল, কেন, এখন কি আমরা বাপের বাড়িতেও আসতে পারবো না? তুই ঠিক করে দিবি আমরা কখন আসবো না আসবো। আমি কি তাই বলেছি? রূপা বলল, তুই তো তাই মিন করলি বড়দা ভাই। রূপায়ণ ফস করে দম ছেড়ে বলল, ভালো। নিপা এগিয়ে এসে বলল, এই মেয়ে, তুমি এখন আধ মাথা ঘোমটা টেনে মুখ ঢেকে আছো কেন? আমার বড়দা ভাইকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করেছো, বাজারি মেয়ে মানুষ কোথাকার। রূপায়ণ ঠাস করে নিপার গালে থাপ্পড় মারল। রাগে কাঁপতে কাঁপতে চিৎকার করে বলল, কি বললি তুই? বল, কি বললি? বাজারি মেয়ে কাকে বলে? এই শিক্ষা দিয়েছি আমি তোদের? সবাই কান খুলে শুনে রাখ। রূপায়ণ অনুপমার এক হাত মুঠো করে ধরে দৃঢ় কণ্ঠে বলল, এই মেয়েটা তোদের বড় বৌদি হয়। যদি ওকে তোরা সম্মান দিয়ে কথা বলতে পারিস তাহলে বলবি, আর না হলে আমার বউয়ের সাথে কারো কথা বলার দরকার নেই। কারণ না। অরূপ তেড়ে এলো, বলল, তাই বলে তুই নিপার গায়ে হাত তুলবি? অন্যায় করলে 100 বার তুলবো। ও আমার গুরুজন না যে অন্যায় দেখলেও চুপ থাকবো। আমার হাঁটুর বয়সী একটা মেয়ে। ও আমার বউকে এত বড় কথা বলার সাহস হয় কি করে? তোর বউকে এই একই কথা বললে তুই ছেড়ে দিতি? সেই ছোটবেলা থেকে তোদের কোলে পিঠে করে বড় করেছি, নিজের রক্ত জল করা টাকা দিয়ে মানুষ করেছি, তোকে ঘুষ দিয়ে সরকারি চাকুরি পাইয়ে দিয়েছি, বোনগুলোকে ভালো ঘর দেখে বিয়ে দিয়েছি। আজ এই দিন দেখার জন্য অরূপ? আর কি চাস তোরা আমার কাছ থেকে সবাই? আমি বিয়ে করায় তোদের এত সমস্যা হচ্ছে কেন? বল, বল আমাকে। আজ প্রত্যেকের কাছে এর উত্তর চাই আমি, বল। রূপায়ণের চিৎকার শুনে সবাই ভয় পেয়ে শুকনো ঢোক গিলল। এই ঠান্ডা নিরীহ মানুষটা আজ এত রেগে গেল কেন? কখনো তো বড়দা ভাইকে এতটা রাগ করতে দেখেনি কেউ। সবাই বড়দা ভাইয়ের শান্তশিষ্ট রূপ দেখে অভ্যস্ত। সীমা অরূপকে টেনে এক কোণে নিয়ে গেল, চাপা কণ্ঠে বলল, তোমাকে এত পাকনামি করতে কে বলেছে? যা বলা তোমার বোনেরা বলতো, তুমি মুখ বন্ধ করে রাখতে পারো না? এখন যদি বড়দা ভাই রাগ করে আলাদা সংসার পাতে তখন কি করবে? তোমার বোনেরা 2 দিন পর পরই বেড়াতে আসে। আমি কিন্তু তোমার বোনদের বাড়তি ঝামেলা করতে পারবো না। অরূপ দমে গেল। সীমা ফিস ফিস করে বলল, যা হচ্ছে হতে দাও, তুমি আর কিছু বলো না। নিপা কাঁদতে কাঁদতে নন্দিতা দেবীর মুখোমুখি দাঁড়ালো, বলল, তোমার বড় ছেলে আমায় মারল মা, তুমি কিছুই বললে না কেন? বিয়ে করেই কুলাঙ্গারটা আমার গায়ে হাত তুলেছে, আর তুমি চেয়ে চেয়ে দেখছো? রূপায়ণ ঘুরে দাঁড়ালো, নিপাকে বলল, আমি কুলাঙ্গার?
তোদের কথা ভেবে নিজের শখ আহ্লাদ বিসর্জন দেওয়ায় এই প্রতিদান পেলাম। বাবা যখন মারা যায় তখন তুই 7 মাসের বাচ্চা ছিলি নিপা। আজ সেই নিপা তার বড়দা ভাইকে কুলাঙ্গার বলল। মা শুনেছ? তোমার ছোট্ট মেয়ে তোমার বড় ছেলেকে কুলাঙ্গার বলল। কেন বলল? কারণ সে আমার বউকে বাজারি মেয়ে বলে অপমান করেছে। তাকে একটা থাপ্পড় মেরেছি দেখে। এই ভাই বোনগুলোর জন্যই তুমি আমায় এতদিন বিয়ে করাওনি, তাই না মা? এরা বছরের পর বছর আমার রক্ত জল করা টাকা চুষে খেয়ে একটু একটু করে বড় হয়েছে। আজ যখন ওদের স্বার্থে টান পড়েছে অমনি আমি কুলাঙ্গার হয়ে গেলাম। আমার মতো কোনো কুলাঙ্গার বড় সন্তান যেন তোমার মতো কোনো মায়ের গর্ভে না জন্ম নেয়। আমি বড় দেখে সারা জীবন সব কিছু থেকে বঞ্চিত করেছে তুমি আমায়। তোমার প্রশ্রয়ে আজ তোমার ছেলে মেয়েরা আমাকে এত বড় বড় কথা বলার সাহস পায় মা। অনুপমা, ঘরে চলো। নন্দিতা দেবী চোখের জল মুছে বলল, একটু দাঁড়া, নতুন বউকে বরণ করব। কোনো দরকার নেই। রূপায়ণ অনুপমার হাতটা শক্ত করে ধরে সবার সামনে দিয়ে নিজের ঘরে নিয়ে গেল। ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়ে বলল, একটু দাঁড়াও। অনুপমা দরজায় হেলান দিয়ে চুপটি করে দাঁড়িয়ে রইল। চোখের জলে কাজল লেপটে গেছে। মানুষটা নিজের বাড়িতে এতটা লাঞ্ছিত অবহেলিত অনুপমার জানা ছিল না। অনুপমা মনে মনে শপথ করল, নিজের শরীরের এক বিন্দু রক্ত থাকতে আর কখনো মানুষটাকে কষ্ট পেতে দেবে না অনুপমা। ভালো মানুষগুলোর কপাল পোড়া হয় কেন কে জানে। রূপায়ণ একটা মোমবাতি জেলে অনুপমাকে বরণ করে নিল। ভেজা কণ্ঠে বলল, আমায় ক্ষমা করো অনুপমা, আমার জন্য তোমাকে এতটা অপমানিত হতে হলো। অনুপমা রূপায়ণের হাত দুটো নিজের গালে চেপে ধরল। ছলো ছলো নয়নে তাকিয়ে বলল, যে কোনো পরিস্থিতিতে আমরা দুজন দুজনের পরিপূরক হয়ে থাকব। এত তুচ্ছ কারণে আমার কাছে ক্ষমা চাইতে হবে না। রূপায়ণ অনুপমাকে বুকে টেনে নিল, জড়িয়ে ধরে রইল অনেকক্ষণ। এতগুলো বছর পর মানুষটা নিজের কথা ভেবেছে। ভাই বোনগুলোর কি উচিত ছিল না মানুষটার স্ত্রীকে সসম্মানে মেনে নেওয়া? অনুপমা, বলুন। ভেতর থেকে দরজা লাগিয়ে দিয়ে ঘরে বসে থাকো, আমি রাতের খাবার নিয়ে আসি। খাবার আনতে হবে না, আসার সময় টিফিন বক্সে করে দিদি রাতের খাবার দিয়ে দিয়েছে। ও, তুমি চেঞ্জ করে নাও তাহলে। রূপায়ণের ঘরে আলাদা বাথরুম নেই। অনুপমার খুব লজ্জা লাগছে। রূপায়ণ বুঝতে পেরে হেসে দিল, বলল, আমি ব্যালকনিতে যাচ্ছি। রূপায়ণ ব্যালকনিতে গিয়ে ফোনে একটা নাম্বার ডায়াল করে কানে চেপে ধরল। ফোনটা রিসিভ হতেই অভিযোগের সুরে নারীকণ্ঠ বলে উঠল, এতদিন পর আমার কথা মনে পড়ল রূপ? তোরা তো আমাকে ভুলেই গিয়েছিস। ফুলপিসি, কেমন আছো? আছি কোনো রকম। তোদের কি অবস্থা? রূপায়ণ দীর্ঘশ্বাস ফেলে বলল, আর আমাদের অবস্থা? তুমি এখন কোথায়, কলকাতা না ঢাকা? গত সপ্তাহে ঢাকা এসেছি। কেন রূপ, কাল একবার আমাদের বাড়ি আসতে পারবে পিসি? তোর মা তো আমার যাওয়া পছন্দই করে না। আমি নাকি তোর বিয়ের কথা বলে বলে কান ভাঙাই। মহিলা সব কটা ছেলে মেয়েকে বিয়ে দিয়েছে, শুধু বড় ছেলেটার বিয়ের কথা শুনলেই তেলে বেগুনে জ্বলে ওঠে। শুনতে পারবে কেন? বড় ছেলেটার ঘাড়ে কাঁঠাল ভেঙে খেতে খেতে স্বভাব খারাপ হয়ে গেছে। রূপায়ণ ইতস্তত করে বলল, পিসি, আমি বিয়ে করেছি। পিসি উচ্ছ্বাস নিয়ে বলল, সত্যি রূপ? হ্যাঁ গো। কবে, কখন, কিভাবে? রূপায়ণ দীর্ঘশ্বাস ফেলে সংক্ষেপে বলল। ফুলপিসি শুনে বলল, এক একটা বদের হাড্ডি। বিয়ে করেছে শুনে কোথায় খুশি হবে, আমোদ ফুর্তি করবে তা না, বদমাইশগুলো উল্টো ঝগড়া করেছে। তুই কোনো চিন্তা করিস না রূপ, আমি কাল সকালেই পৌঁছে যাব। বৌমা কোথায়, তাকে দে, একটু কথা বলি। রূপায়ণ ফোনটা কান থেকে নামিয়ে আস্তে করে অনুপমাকে ডাকলো, বলল, হলো তোমার? পিসি কথা বলবে। অনুপমা হাত বাড়িয়ে ফোনটা নিল। ইশারায় মাথা নেড়ে বলল, হয়নি। অনুপমা ফোনটা কানে ধরে আস্তে করে বলল, নমস্কার পিসিমণি, কেমন আছেন? বাহ, ভারী মিষ্টি কণ্ঠ মা তোমার। আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। আমাদের রূপটা অনেক ভালো ছেলে মা, ওকে কখনো কষ্ট দিও না, অনেক অনেক ভালোবেসো আর আগলে রেখো। শোনো বৌমা, বলুন পিসিমণি। আজ কিন্তু কাল রাত্রি রূপের কাছে যা শুনলাম, তোমাদের আলাদা ঘরে শোবার মতো পরিস্থিতি নেই, তবে এক বিছানায় শোবার দরকার নেই। আমি রূপকে বলে দেব, ও নিচে ঘুমাবে, আর ওর সামনে বড় করে ঘুমটা টেনে রেখো, শুধু আজকের রাতটা। অনুপমা লজ্জা পেল, আস্তে করে বলল, আচ্ছা। দাও, রূপকে ফোনটা দাও। বসার ঘরে নন্দিতা দেবী থমথমে মুখে বসে আছে। নিপা মাকে মুখে যা আসছে তাই বলছে। দীপা বলল, এখনো কিচ্ছু দেরি হয়নি মা, বড়দা ভাইয়ের রাশটা শক্ত করে টেনে ধরো।
ওই মেয়েটা সংসার করার ধান্দায় না কিসের ধান্দায় বড়দা ভাইকে বিয়ে করেছে কে জানে। একদিনেই আমাদের বড়দা ভাই কেমন পর হয়ে গেল। দেখলে মা তুমি? রূপা বলল, কাল ভুলেও বউ ভাতের রান্না কেউ রাঁধবে না বলে দিলাম। তোমার বড় ছেলের খুব তেল হয়েছে, একা একাই বউকে রান্না করে খাওয়াবে, দেখি কেমন পারে। অরূপ নাক ছিটকে বলল, ওই মেয়েটা কি এই বাড়িতেই থাকবে নাকি? দীপার আগে চিড়বিড় করে বলল, না, ওই মেয়েকে তাড়ানোর ব্যবস্থা করতে হবে। মেয়েটা দেখতে কেমন কেউ দেখেছিস? সীমা ব্যঙ্গ করে বলল, না, মুখ দেখা যায়নি, হবে আর কেমন, দাদা ভাইয়ের মতোই বুড়ো ধাড়ি হবে হয়তো। নন্দিতা দেবী বলল, আহ, তোরা থামবি? আমার আর ভালো লাগছে না। ছেলেটা কিছু খেয়েছে নাকি কে জানে। খবরদার মা, তুমি কিন্তু এখন ঢং করে খাবার দিতে যাবে না। কেন দেব না? ওর টাকায় কেনা খাবার আমরা সবাই গিলছি, ও কেন খেতে পারবে না? তিন বোন একসাথে বলল, তুমি আমাদের খাবারের খোঁটা দিলে মা। ভালো, বউ বাড়ি আসতে না আসতে সবার রং পাল্টে যাচ্ছে। তুমি মা হয়ে আমাদের কথা শোনালে পরের মেয়ে তো সুযোগ পেয়ে বসবে। চুপ কর তোরা, নিপা চিৎকার করে বলল, কেন চুপ করব? এটা আমাদের বাবার রেখে যাওয়া বাড়ি। আমার বাবার বাড়িতে আমরা সব সময় আসব, যতদিন খুশি থাকব, তাতে কার কি? নন্দিতা দেবী ক্লান্ত বোধ করছে, শীতল কণ্ঠে বলল, তোদের কি কেউ আসতে মানা করেছে? নিপা বলল, করেনি, করতে কতক্ষণ। তোমার বড় ছেলে যে খেল দেখালো আজ, বুড়ো বয়সে খুব সংসার করার শখ হয়েছে, সব শখ মিটিয়ে দেব, মেয়েটাকে এমন জব্দ করব না। খবরদার, রূপায়ণের বউয়ের সাথে কেউ লাগতে যাস না। রূপায়ণ কিন্তু তোদের কাউকে ছেড়ে কথা বলবে না। অনুপমা আধ মাথা ঘোমটা টেনে রূপায়ণকে ঘরে আসতে বলল। রূপায়ণ শব্দহীন হাসলো, বলল, 8টা বাজে, চলো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। অনুপমা মাথা নেড়ে সায় দিল। দুজন ভরপেট খেয়ে নিল। অনুপমা এঁটো থালা বাটি এক সাইডে গুছিয়ে রাখলো। রূপায়ণ ফ্লোরে বিছানা পেতে শুয়ে পড়ল। বলল, তুমি ঘুমিয়ে যাও, শুভরাত্রি। খুব ভোরে অনুপমার ঘুম ভাঙল। মাথা তুলে দেখল রূপায়ণ কপালের ওপরে হাত রেখে টান টান হয়ে শুয়ে আছে। চোখের পাপড়ি তিরতির করে কাঁপছে। অনুপমা গালে হাত রেখে আনমনে অনেকটা সময় এক ধ্যানে রূপায়ণের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। কে যেন জোরে জোরে দরজা ধাক্কাচ্ছে। অনুপমা ধড়ফড়িয়ে উঠে বসল। রূপায়ণের ঘুম ভেঙে গেল। ব্যস্ত পায়ে দরজা খুলে দিল। পিসি রূপায়ণকে দেখে এক হাতে আলতো করে জড়িয়ে ধরল। রূপায়ণ হাসি মুখে বলল, কেমন আছো পিসি? ভালো আছি। তুই এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস কেন? আজ না বউ ভাত? বাজারে যেতে হবে না? অনুপমা মাথায় ঘোমটা টেনে এগিয়ে এসে পিসিকে প্রণাম করল। পিসি অনুপমা চিবুকে হাত রেখে চুমু খেলো। বলল, এত সুন্দর বউটা কোথায় পেলি রে রূপ? এ তো সাক্ষাৎ মা লক্ষ্মী। নাম কি তোমার? অনুপমা। বাহ, নামটাও সুন্দর। রূপ, আমাকে একটা খাতা আর কলম দে। রূপায়ণ পিসির হাতে খাতা কলম ধরিয়ে দিতেই পিসি ফর্দ লিখতে বসল। লেখা শেষ হতেই বলল, চল আমিও যাব তোর সাথে বাজারে। আমি একাই পারবো পিসি, তুমি অনুপমার সাথে থাকো। না, আমার স্বর্ণের দোকানে একটু দরকার আছে, তুই চল তো। শোনো বৌমা, দরজা লাগিয়ে বসে থাকো, আমরা যতক্ষণ না আসবো। কেউ ডাকলে দরজা খোলার দরকার নেই। বাজার থেকে আসার সময় জলখাবার কিনে আনবো। অনুপমা মাথা নেড়ে বলল, আচ্ছা। রূপায়ণ পিসিকে স্বর্ণের দোকানে রেখে সবজি বাজারে চলে গেল। পিসি ব্যাগ থেকে একটা পুরনো মডেলের টিকলি বের করে বলল, দেখুন তো এখানে কতটুকু স্বর্ণ আছে। 2 আনা 3 পয়েন্ট। টিকবে কতটুকু? ভাঙলে বোঝা যাবে, তবে পুরনো তো, খুব বেশি টিকবে না। পিসি বলল, ঠিক আছে, তাহলে আমার সোনা আর আপনার সোনা ভরে একজোড়া কানের দুল বানিয়ে দেবেন। মানে ঠিক বুঝলাম না ম্যাডাম। পিসি তার কালো চশমাটা খুলে রেখে চোখ গোল গোল করে তাকালো। বলল, আরে আমাদের দুইজনের সোনা মিলিয়ে ভালো করে কানের দুল বানিয়ে দেবেন। দোকানদার শুকনো ঢোক গিলল। আশেপাশে একবার চোখ তুলে তাকালো। সবাই মুখ টিপে হাসছে। দোকানদার আস্তে করে বলল, আমার সোনা আপনার সোনায় কতটুকু ভরবো? যতটুকু ভরলে জিনিসটা মজবুত হবে ততটুকুই ভরবেন, বেশি খাদ টাদ দিয়েন না কিন্তু। আচ্ছা, আমার কিন্তু কালকের ভেতরেই চাই। আচ্ছা, পেয়ে যাবেন, কিছু টাকা অ্যাডভান্স দিতে হবে। পিসি ব্যাগ থেকে 500 টাকা 10টা নোট বের করে দোকানদারের হাতে তুলে দিল। একটা রিসিট নিয়ে উঠে পড়ল। ততক্ষণে রূপায়ণও বাজার সেরে এসেছে। দুজনে রিক্সা করে বাড়ির উদ্দেশ্যে চলে গেল। মেয়েরা যতই বলুক রূপায়ণের সাথে পাশে থাকার দরকার নেই, নন্দিতা দেবী ঘরে বসে থাকতে পারল না। আজ নন্দিতা দেবীর কিছু হলে এই মেয়েগুলো ফিরেও তাকাবে না। রূপায়ণী সবার প্রথমে ছুটে আসবে। বাঙালি রীতি অনুযায়ী বিধবা মহিলারা বউ ভাতের রান্না করে না।
তাই নন্দিতা দেবী হাত দিল না, তবে তার ননদকে কিভাবে কতটুকু রান্না করতে হবে সাথে থেকে বলে দিল। সবজি কেটে বেছে দিল। মেয়েরা সকাল সকাল রাগ করে যে যার মতো শ্বশুরবাড়ি চলে গেছে। নন্দিতা দেবীকেও সাথে নিয়ে যেতে চেয়েছিল, তিনি যাননি। ফুলপিসি বলল, বৌদি শোনো, তোমাকে একটা কথা বলি। ছেলে মেয়েদের কথায় নেচে কখনো রূপের বউকে কষ্ট দিও না। আজ তোমার কিছু হলে আর কেউ দেখবে না তোমাকে, একমাত্র রূপ ছাড়া। ছেলেটা এতদিন পর নিজের কথা ভেবেছে, আমাদের উচিত ওকে সাপোর্ট করা। তুমি নিজে বোঝো না একা থাকা কতটা পীড়াদায়ক। তোমার তো তাও বুড়ো বয়সে দেখে রাখার জন্য ছেলে মেয়েরা আছে। রূপ যদি বিয়ে না করতো, ওকে বয়সকালে কে দেখতো? ওই বয়সটা আফসোস করেই কাটাতে হতো ছেলেটার। নন্দিতা দেবী কেঁপে উঠল। সত্যিই তো, এভাবে কখনো ভেবে দেখা হয়নি। রূপায়ণ একাকী কিভাবে থাকতো? ফুলপিসি বলল, বউ দেখেছ? না। ফুলপিসি চিল্লিয়ে বলল, অনুপমা, একবার নিচে এসো তো। অনুপমা মাথায় ঘোমটা টেনে ছোট ছোট পা ফেলে ধীরে ধীরে হেঁটে এলো। এত সুন্দর মেয়েটাকে দেখে নন্দিতা দেবীর দু চোখ জুড়িয়ে গেল। মেয়েটার সিঁথিতে রূপায়ণের নামে পড়া সিঁদুর জল জল করছে। দেখতে কি যে ভালো লাগছে। অনুপমা হেঁটে এসে শাশুড়ি মায়ের পাশে দাঁড়ালো। পিসি বলল, উনি তোমার শাশুড়ি মা হয়। অনুপমা মিষ্টি করে একটুখানি হাসলো। নন্দিতা দেবীর পায়ে হাত দিয়ে প্রণাম করলো। গতকাল রাতের কথা মনে পড়তেই লজ্জায় কুঁকড়ে গেল নন্দিতা দেবী। ইতস্তত করে বলল, থাক থাক, প্রণাম করতে হবে না। সীমা অনুপমাকে দেখে এগিয়ে এলো। পরীর মতো সুন্দর মেয়েটা বর্দা ভাইয়ের বউ হয়েছে। এই মেয়েটাকে কোথা থেকে ধরে এনেছে বর্দা ভাই? কোনো পরিরাজ্য থেকে নিশ্চয়ই। ভেতরে ভেতরে হিংসায় জ্বলে গেল সীমা। নিজের সৌন্দর্য নিয়ে সীমার খুব অহংকার ছিল। এই মেয়েটার বাড়াবাড়ি সৌন্দর্যের কাছে সীমা তো চুনোপুটি। বেছে বেছে এত সুন্দর মেয়েটাকে বিয়ে করতে হলো বর্দা ভাইকে। গোবিন্দ বউ বাচ্চা নিয়ে চলে এসেছে। রূপায়ণ মাকে দিয়ে বোনদের ফোন করে আসতে বলেছে। কেউ আসবে না। মাকে এক গাদা কটু কথা শুনিয়ে ফোন রেখে দিয়েছে। রুম্পা নিজের হাতে অনুপমাকে খুব যত্ন করে সাজিয়ে দিল। সীমা পাশে মুখ ভার করে বসে বসে অনুপমার সাজানো দেখছে। পিসি ভাত কাপড়ের থালা রূপায়ণের হাতে তুলে দিল। বলল, বউয়ের ভাত কাপড়ের দায়িত্ব নে। রূপায়ণ থালাটা অনুপমার হাতে তুলে দিল। দৃঢ় কণ্ঠে বলল, আজ থেকে তোমার যাবতীয় দায়িত্ব আমি নিলাম অনুপমা। বিনিময়ে তুমি শুধু আমার হয়ে থেকো। গল্পের বাকি অংশ আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।